আমাদের কোনো ফরেন বা ডেভেলপমেন্ট পার্টনাররা নির্বাচন প্রসঙ্গে তার সময়সীমা, নির্বাচন প্রক্রিয়া কতদিনে জানতে চেয়েছেন কিনা, এটি হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেনাপ্রধানের যে মত বা যে টাইম ফ্রেম উনি বলেছেন সেইটা সরকারের মত কিনা, সেটা একটু বুঝতে চাই। আপনার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। আমি এই বক্তব্যটা আমি তো তখন ওখানে ছিলাম, ওইভাবে দেখিনি এবং আমার কাছে লিখিত কিছু আসেনি, কাজে আমি ঠিক এখন পর্যন্ত বলতে পারছি না এটা যে আসলে কিসের ভিত্তিতে। এবং আমি এমন শুনেছি যে এটা ঠিক যেই টাইম ফ্রেমটা উনি বলেছেন এটার সাথে আরও কিছু বক্তব্য ছিল, সেটাও আমার দেখে নিতে হবে যে আসলে সঠিক কিনা। আর সবার সাথে যখন কথাবার্তা হয়েছে আমরা এমনভাবে জিনিসটাকে উপস্থাপন করেছি যার আসলে খুব বেশি এনকোয়ারি করা তাদের ছিল না। কারণ আমরা বলেছি যে প্রেক্ষাপট আমরা বলেছি যে এই সরকার কেন এখানে আছে। সরকার তো নিজে থেকে এখানে আসতে চায়ও নেই, আসেও নেই, একটা প্রেক্ষাপটে এসেছে। এবং যারা এর অনুঘটক যে যুব সমাজ, তারা এই সরকারকে কিছু তাদের যে প্রত্যাশা সেটা জানিয়েছে। কী কী জিনিস তারা চায়। তারা চায় যে এখানে যেন এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় যাতে একটা স্বৈরাচারী সরকার আরেকবার এসে হাজির হতে না পারে। চেক অ্যান্ড ব্যালেন্সগুলি এমনভাবে করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে। তারা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু রিফর্ম চেয়েছে, তাদের বেশ কিছু দফা টফা আছে, আপনারা জানেন, সেগুলো আমি রিপিট করার প্রয়োজন নেই। এবং আমাদের যে এজেন্ডা সেটার সাথে কিন্তু ওটা মেলে। এবং সেই এজেন্ডা সম্বন্ধে আমরা তাদেরকে এক্সপ্লেন করেছি যে এই জিনিসগুলো করে তারপরে আমরা নির্বাচন দিয়ে সরে যাব। এখন এই জিনিসগুলো করতে কতটুকু সময় লাগবে সেজন্য আমরা এটা বলেছি যে 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে। তখন সত্যিকার অর্থে তখনই কিন্তু রোড ম্যাপটা ঠিক করা যাবে। তখন তার আগে কিন্তু আপনি রোড ম্যাপ ঠিক করতে পারছেন। আমি আজকে যদি বলি যে 3 মাস অথবা 3 বছর, ইট ডাজন্ট মেক এনি সেন্স। ওইটা তখন দেখতে হবে। তার প্রেক্ষিতে আমরা তাদেরকে এক্সপ্লেন করেছি এটা যখন আমরা রোড ম্যাপটা ঠিক করতে পারবো, তখন রোড ম্যাপের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় যেটা লাগবে বলে মনে করা হবে ওইটুকুই হলো লিমিট। এর চেয়ে বেশি একদিনও এই সরকার থাকবে না। এটাই হলো তাদেরকে আমরা ইন জেনারেল বলে দিয়েছি। একটি অত্যন্ত পাশে আরেকটি ঘটনা ঘটছে। আমরা তো বিভিন্ন বাংলাদেশ কমিউনিটিরও বেশ কিছু গ্রুপের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, প্রফেশনাল গ্রুপ, বিজনেস কমিউনিটি, প্রত্যেকেই কিন্তু এই প্রসঙ্গটাতে জোর দিয়েছেন যে আপনারা দয়া করে তাড়াহুড়া করবেন না। আপনাদের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে রিফর্মের, এই দায়িত্বটা কিন্তু আপনারা সমাপ্ত করে তারপরে যাবেন। কারণ আমরা চাই না যে কয়দিন পরে আবার রাস্তায় নামুক আমাদের ইয়াং ছেলেমেয়েরা, আবার গুলি খারাপ বুলেটের সম্মুখীন হোক। এই একই উদ্দেশ্যে এটা যেন করতে না হয়, এই অনুরোধ তারা করেছেন। আমরা বলেছি আমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি সব শেষ করার চেষ্টা করবো, কারণ আমাদের কারোই কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নাই। আপনি ভারতের ভিসার কথা বললেন, কিন্তু একই সাথে এখন পর্যন্ত অন্যান্য দেশগুলো, আপনি দীর্ঘদিন ধরে বলছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা অন্যান্য বিষয়গুলো ঠিকঠাক হলে সব মিশনগুলো ঠিক মতো তাদের কাজ শুরু করতে পারবে, কিন্তু অনেকদিন তো হয়ে গেল। এখনো ইউরোপের বেশ কয়েকটা দেশ, এমনকি আমেরিকা, ইউকে সহ বেশিরভাগ দেশে এখন পর্যন্ত ভিসা কার্যক্রম যেই মানে যে নর্মাল কার্যক্রম সেটা এখন শুরু হয়নি। এটা অনেকেই কনসার্ট এটা কবে থেকে শুরু হতে পারে। এটা একটা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সফর করার কথা রয়েছে। আমার কিছু বক্তব্য, ওটা নিয়ে আমার কিছু বক্তব্য আসলে আমি এটা সেরে নিয়ে তারপরে করতে যাচ্ছি। ওকে, ঠিক আছে। না, একটা করেই করি। তোমার মূল ইস্যুটা কি ছিল? মালয়েশিয়া তো পরে। আচ্ছা, ভিসা এটা দেখুন, কবে তারা সম্পূর্ণ নর্মাল করবে এটা কিন্তু আমি বলতে পারবো, ওরা বলতে পারবে। আজকে যেমন আমার সাথে ইটালিয়ান রাষ্ট্রদূতের কথা হয়েছে, আমি প্রসঙ্গটা তুলেছি। আমার এখানে সম্ভবত 60,000 পাসপোর্ট আটকে আছে। সে নিজেও এটা নিয়ে লজ্জিত এবং উনি আমাকে এটা ইতিমধ্যেই বলেছেন যে তারা অতিরিক্ত অফিসার নিয়োগ করেছে অলরেডি। তারা কিছুদিনের মধ্যে আসবে যাতে করে এই ব্যাকলগটা তারা ক্লিয়ার করতে পারে। ব্যাকলগটা তারা ক্লিয়ার করতে চায়, এটা তারা বলেছে। আসলে এই ব্যাকলগ থাকা অবস্থায় ইটালিতে আরও অ্যাপ্লিকেশন নিল কিনা তাদের কিন্তু কোনো লাভ নেই। এই ব্যাকলগটা তাদেরকে ক্লিয়ার করতে হবে, তারা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। এমনিভাবে আমাদের যখনই কথাবার্তা হচ্ছে অন্যান্য অ্যাম্বাসাডারদের সাথে আমরা তাদেরকে বলছি যে তোমরা ভিসা কার্যক্রমটা একটু গতি আনো, যাতে করে যারা সমস্যা আছে তারা যাতে এটা থেকে মুক্তি পায়। তবে
তবে একটা বিষয় কি যে ভিসাটা একেবারেই কিন্তু সোভরেন একটা রাইট, কাকে ভিসা দেবে না দেবে বা কতটুকু দেবে এটা তাদের নিজস্ব এখতিয়ার। আমরা তাদেরকে অনুরোধ করতে পারি এবং সেটা আমরা করে যাচ্ছি। যেহেতু প্রশ্ন উঠে গেছে কাজে এটা আমি এটা একটু বলেই ফেলি, ওই অ্যাবাউট দি ভিজিট অফ মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার। এটা ইতিমধ্যে আপনারা জানেন যে 13 আগস্ট তারিখে উনি একটা মোটামুটি সংক্ষিপ্ত সফরে আমাদের এখানে আসবেন। 4 অক্টোবর তারিখে 4 অক্টোবর তারিখে উনি আসছেন। আমরা তাকে এটা কিন্তু অফিসিয়াল ভিজিট হিসাবে তিনি আসছেন, এটা কোনো ট্রানজিট ভিজিট না। এবং এই সফরের সব এলিমেন্ট থাকবে, মানে সফরের সব এলিমেন্ট থাকবে। তিনি একটা জিনিস আপনাদের মনে আছে যে এই সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম যিনি ফোন করেছিলেন তিনি কিন্তু শ্রী আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিমের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার সম্বন্ধে আপনারা জানেন, এবং তিনি ব্যক্তিগতভাবে কিন্তু খুবই কাছের মানুষ। তো উনি করেছিলেন এবং আমরা হয়তো একটা আরও বড় ভিজিটের আয়োজন করতাম, কিন্তু উনি বলতেছেন না আমি এখনই আসবো, এসে ওনার সাথে দেখা করে যাব। এবং তারা বলেছেন যে এটাকে আমরা একটা অফিসিয়াল ভিজিট হিসাবেই করতে চাই। কাজে এটা সব এলিমেন্ট থাকছে। ওনারা আমরা এয়ারপোর্ট রিসেপশন থেকে শুরু করে বাইলেটারাল মিটিং, 1-to-1 মিটিং এবং প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ সব কিছুই এটাতে হবে। আমরা সেটা খুব স্মুথলি খুব অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জ করেছি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে। উনি আসছেন এখানে 58 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে, যেখানে পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য বিনিয়োগ মন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্ম বিষয়ক উপমন্ত্রী, 2 জন সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং আরও অনেক প্রতিনিধিরা, নেতাদের সাথে প্রেস থাকবে এবং সিকিউরিটি থাকবে। 58 জনের প্রতিনিধি দল নিয়ে তিনি আসবেন। এবং এখানে আমরা আপনারা বুঝতে পারছেন যে মালয়েশিয়ার সাথে আমাদের মাল্টিডাইমেনশনাল রিলেশন আছে। কাজে সব কিছু নিয়েই আলাপ আলোচনা হবে। মানে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে, আমাদের শ্রমশক্তির বিষয়টা আছে, এবং সব কিছুরই কিছু সমস্যাও আছে। সেগুলি আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব দূর করার, যাতে করে যেহেতু 2 জন সরকার প্রধানের মাঝে একটি ব্যক্তিগত ভালো সম্পর্ক বিদ্যমান, আমরা আশা করি যে যেগুলি সমস্যা আমাদের সামনে আছে মালয়েশিয়া সংক্রান্ত বিষয়, সেগুলি অনেকখানি আমরা হয়তো সমাধান করব। আমি বলছি না যে এই একদিনের সফরে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় তারা আমাদেরকে পথ দেখাতে পারবে যাতে করে সাবসিকুয়েন্টলি আমরা সমস্যাগুলোর সমাধান করতে পারি। এখানে আসিয়ানের চেয়ারম্যান হতে যাচ্ছেন 2025 সালে মালয়েশিয়া। কাজে আমরা রোহিঙ্গা সমস্যার ব্যাপারে মালয়েশিয়া এমনিতে তো সহানুভূতিশীল বাংলাদেশের অবস্থান এবং রোহিঙ্গাদের অবস্থানের প্রতি। তো আসিয়ানে আমরা প্রত্যাশা করব যে মালয়েশিয়া আরেকটু শক্ত ভূমিকা নেবে আসিয়ানের পক্ষ থেকে, যাতে করে এই সমস্যার সমাধান করা সম্ভব হয়, সহজ হয়। এছাড়া আসিয়ানে তো আপনারা জানেন যে সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার একটা পসিবিলিটি আছে বাংলাদেশে। সেটা আমরা আশা করছি যে নেক্সট যেটা টেনিয়র ওনার থাকবে সে সময় এটা ঠিক হয়ে যাবে। তো আমার মনে হয় এইটুকুই এ ব্যাপারে বলার আছে। আপনার আমার একটা প্রশ্ন বিগত ব্রিফিংয়ে পেন্ডিং ছিল, আপনি বলেছিলেন এবার এসে সেটা আবার বলো, মনে নেই আমার। আচ্ছা, সেটা হলো প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। সেখানে 71-এর অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে কিনা। একটি ছিল জাতির কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ, আরেকটি ছিল ক্ষতিপূরণ আদায়ের বিষয়, সেটি নিয়ে আলাপ হয়েছে কিনা, নাকি 71-কে বাদ রেখে বা উল্টো রেখেই আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক পাকিস্তানের সাথে এগিয়ে নিয়ে যাব, এই ধরনের কোনো নীতি হয়েছে কিনা নতুন সরকারের। আরেকটা জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে জয়শঙ্করের সাথে আপনার বৈঠক হয়েছে, ঢাকা দিল্লি উভয় দেশে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে। তার আগে আপনি একবার বলেছেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা অস্বস্তি রয়ে গেছে, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আশ্রয় নিয়েছে। তার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আপনি কোনো আলোচনা করেছেন কিনা? ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তাদের পরিকল্পনা কি সেটি আপনি জানতে চেয়েছেন কিনা, বা তার স্ট্যাটাস কি সেটি জানার কোনো আগ্রহ দেখেছেন? আপনার শেষ প্রশ্নের উত্তর এক কথায় আমি দিতে পারি যে না, আমি এই প্রসঙ্গে তার সাথে কথা বলিনি। আমার কাছে মনে হয়েছে যে এটার চেয়ে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিল, সেগুলি নিয়ে কথা বলাই উচিত, আমি তাই করেছি। পাকিস্তানের ব্যাপারে
এটা একেবারে একটা কার্টসি কলনে কিন্তু আমরা কঠিন বিষয় তুলি না। যখন আলোচনা টেবিলে বসবো তখন আমরা এই প্রসঙ্গগুলি তুলব। তবে আপনার ওই লাস্ট অংশের ব্যাপারে আবার না, আমরা মোটেই এই প্রসঙ্গ তাদেরকে এই ধারণা দেওয়ার চেষ্টা করিনি যে ৭১কে বাদ দিয়ে আমরা ভালো সম্পর্ক করার চেষ্টা করব। ভালো সম্পর্ক অবশ্যই করার চেষ্টা করব, তবে ৭১ও থাকবে। দেখতে পাচ্ছি না কেন? ওকে, আমি শাহরিয়ার বাংলা ট্রিবিউন। 71 ইস্যুটা একটু তুলি। আপনি আপনার যে বক্তব্যটা দিলেন সেখানে আপনি শুরু করলেন যে জুলাই আগস্ট মাসে যারা নিহত হয়েছে, যেটা বলেন না সেটা হচ্ছে 71-এও যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা। কিউরিয়াস, মানে কেন বলেন? নাম্বার ওয়ান, মানে 71-এ যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে তাদের প্রতি কেন শ্রদ্ধা প্রদর্শন না করে বক্তব্য শুরু করছে? নাম্বার টু, এটার উত্তরটা দিয়ে দেবো আগে। দেখুন, ৭১-এর ব্যাপারে আমাদের কারো কিন্তু কোনো সন্দেহ বা কোনো ধরনের দ্বিধা কখনোই কিছু নেই, এবং ৭১-এর যে শহীদদের প্রতি শ্রদ্ধা আমরা অহরহ সবসময় জানিয়ে থাকি। এখন একটা সভাতে এটা এই মুহূর্তে যেই সমস্যা, যেই মানুষগুলো এবং আমাদের এই পরিস্থিতি যাদের উপলক্ষে সৃষ্টি, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। এটার অর্থ এই নয় যে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধার কোনো অভাব আছে, কখনোই, কোনো ক্ষেত্রেই। সেটা প্রতিবার উল্লেখ না করলেও কিন্তু সেটা থাকবে। আমরা এটা নিয়ে কিন্তু কোনো ধরনের, কারণ ৭১ হলো আমাদের এমন একটা জিনিস আমাদের বুকের মাঝে আছে, যেটা নিয়ে কখনোই আমাদের কোনো, যারা এ নিয়ে কোনো সন্দেহ সৃষ্টি করবে তারা কিন্তু বাংলাদেশের প্রতি তাদের সেকেন্ড যেটা আমি জানতে চাচ্ছিলাম যে কোনো পলিটিক্যাল মিটিংয়ে যেটা হয় যে বাইলেটারাল কনটেক্সটে অবশ্যই আলোচনা হবে, রিজিওনাল কনটেক্সটে আলোচনা হবে। যে আমরা যেটা দেখলাম বাইডেন মোদি সাহেবের যখন আলোচনা হলো, মোদি সাহেব টুইট করলেন যে বাংলাদেশ আলোচনা। আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে যে সমস্ত 25টা বাইলেটারাল হয়েছে তার মধ্যে যেগুলো কিছু বললেন, আপনারও নিশ্চয়ই কিছু বাইলেটারাল হয়েছে, সেই জায়গায় অফকোর্স ইন্ডিয়ার সাথে তো ইন্ডিয়ার বিষয়টা আলোচনা হয়েছে, অন্যান্য যাদের সাথে আলোচনা হয়েছে, ইন্ডিয়া ইস্যুটা আমরা কীভাবে পিচ করতেছি? দেখুন, মার্কিন প্রেসিডেন্টের সাথে যেটা কথাবার্তা হয়েছে সেটা একেবারেই 1 to 1, ঠিক আছে? এটার গুরুত্বটা আপনাদেরকে বুঝতে হবে অন্যভাবে। সেটা হলো যে গত 30 বছরে কিন্তু কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে বাইলেটারাল ভিজিট হয়নি। দাঁড়িয়ে ছবি তোলা হয়েছে অনেক, সেটা তো প্রতি বছরই সুযোগ থাকে ওই একটা রিসেপশন। কাজেই এই পরিবর্তনটা কিন্তু আপনাদেরকে রেকগনাইজ করতে হবে যে এটা একটা বড় পরিবর্তন, যেটা এবং তাদের এরপরে যে তাদের যে একটা ছোট্ট, যেটা সবসময় দেওয়া হয় ওই থেকে হোয়াইট হাউস থেকে, সেটা বক্তব্যটা হচ্ছে আপনারা দেখেন যে সব ধরনের সমর্থন ব্যক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার প্রতি। এটা হলো মেসেজটা, হলো মূল এখানে। বাইলেটারাল অন্যান্য যেগুলিতে এসেছে, সত্যিকার অর্থে ভারতের সাথে সম্পর্কের বিষয়টা ওইভাবে আসে না যে ভারতের সাথে, আমরা তো এর আগেই তো এটা স্পষ্ট ছিল যে ভারতের সাথে আমাদের বাইলেটারাল মিটিং হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, এবং সেখানে বলা হয়েছে দুই পক্ষই ভালো সম্পর্ক করতে চায়। কাজেই তাদের তো এর চেয়ে বেশি কিছু জিজ্ঞেস করার কিছু থাকতে পারে না অন্যান্য দেশের যারা পররাষ্ট্রমন্ত্রী বা প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার যারা আছে। আমরা মূলত দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি। আচ্ছা, আমি বুঝতে পারছি রিজিওনাল কনটেক্সট তো আসেই। আমরা তো যেমন আমরা সার্ক পুনরুজ্জীবন চাই, কিন্তু এ ব্যাপারে পাকিস্তান ভারতের যে দ্বন্দ্ব সেটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রকৃতভাবেই চান যে এই দ্বন্দ্বের নিরসন করে অথবা এই দ্বন্দ্বকে পাশে রেখে যদি সার্ককে পুনরুজ্জীবন করা যায়, এটা একটা ওনার খুব ইচ্ছা আছে। এছাড়া সার্বিকভাবে জেনারিক টার্মসে যে আঞ্চলিক স্থিতিশীলতা, এবং শুধু আঞ্চলিক না, বৈশ্বিক স্থিতিশীলতার প্রশ্ন এসেছে, যেহেতু মধ্যপ্রাচ্যে আমরা জানি যে সংঘাত বেড়েই চলেছে, এক্সপান্ডেড হচ্ছে শুধু দিনকে দিন। ইউক্রেনের যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এগুলি সার্বিকভাবে যে বিশ্বে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, এটার কিন্তু রেকগনিশন সবার মাঝেই ছিল। এমনকি যে ইউএনজিএতে যতজন বক্তব্য দিয়েছেন নিজ নিজ অবস্থান থেকে, কেউ এই পক্ষের কেউ ও পক্ষের, কিন্তু কেউই বলেননি যে খুব একটা শান্তিপূর্ণ পরিবেশ বিশ্বে
বিরাজ করছে এবং প্রত্যেকেই এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এগুলি নিয়ে, এবং এগুলি যাতে সমাধান করা যায় নিজ নিজ পদ্ধতিতে সেগুলি সমাধানের জন্য সবাই কিন্তু আগ্রহ ব্যক্ত করেছে। আমি পাকিস্তান ইস্যুটা আরেকটু জানতে চাই। Sure. সেটা হচ্ছে গত এক সেপ্টেম্বর পাকিস্তানের হাই কমিশনার আমাদের উপদেষ্টা সাহেবের সঙ্গে দেখা করে বলছেন যে প্রধান উপদেষ্টা না আসিফ আমার সাথে না ডাকোতে টেলিযোগাযোগ আচ্ছা আচ্ছা ওকে বলছেন যে তারা বলছেন পাকিস্তান উপদেষ্টা বলছেন যে ৭১-এর বিষয়ে তাদের একটু ভুল ছিল, তারা এই বিষয়টা কাটিয়ে উঠতে চায়, সম্পর্ক এগিয়ে নিতে চায়। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আপনার পর্যবেক্ষণে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে মুক্তিযুদ্ধ নিয়ে অতীতের যে ধারণা আছে সেইটাকে সমুন্নত রেখে সেটাকে ঠিক রেখে এই সম্পর্ক কীভাবে রিভাইভ করা যায়, এক্ষেত্রে পাকিস্তানের কী করা উচিত, বাংলাদেশ কোনো জায়গায় ছাড় দিবে কিনা, বা আসলে দুই দেশের সম্পর্কটা আসলে গত ১.৫ মাসে আমি বুঝতে পারছি আমার মনে হয় আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে এরকম, 52 বছর যে বিষয়টা আছে সেটা কালকে সমাধান হবে এটা আমি মনে করি না, কিন্তু যেটা বলছিলাম যে যখনই আমরা সামনাসামনি বসবো আলোচনার টেবিলে তখন কিন্তু ইস্যুসটা থাকতে হবে। এখন সবচেয়ে সহজ যদি আপনি যে কথাগুলি বললেন যে ওই পাকিস্তানের হাই কমিশনার বলেছে, এই ধরনের এর কাছাকাছি বক্তব্য কিন্তু পাকিস্তানি নেতৃত্বের কাছ থেকে বিভিন্ন সময় এসেছে। আমরা যেরকম সুস্পষ্ট বক্তব্য চাই সেটুকু আসে, ঠিক আছে? তো আমরা মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায়, পাকিস্তানের কোনো সরকার, যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এই কথাটা যদি বলে তাতে কিন্তু দোষের কিছু নেই। জাপান কিন্তু গত 70 বছর যাবৎ কিন্তু তাদের কৃতকর্মের জন্য মাফ চেয়ে যাচ্ছে, কিন্তু আমি এখানে মনে করি যে তারা যদি আসলেই এটুকু সাহস কোনো সরকার যদি দেখাতে পারে, এই কথাটুকু বলতে পারে, সম্পর্ক স্বাভাবিককরণ এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে। তবে পাশাপাশি আমি মনে করি যে এই কারণে একেবারে সম্পর্ক আটকে রাখা সেটারও কোনো প্রয়োজন নেই। আমরা তো পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে আসছি না, সেটা গত কয়েক বছর হঠাৎ করে একেবারেই ইচ্ছাকৃতভাবে অনেকটা আমাদের স্বার্থেরও বিরুদ্ধে যায়, এরকম ক্ষেত্র কিন্তু খারাপ করা হয়েছে। তারা কথা বলে এই বিষয়ে ভারত সংশ্লিষ্ট ছিল। ত্রিপক্ষীয় চুক্তি যেটা আপনারা পড়ে নিতে পারেন, এটা কিন্তু অনলাইনে আছে, কাজে এটা গোপনীয় কিছু না। এটাকে আমি যেটা বললাম, আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু জাস্ট পুট ইট বিহাইন্ড। এরপরেও আমাদের মনে থাকবে, কিন্তু এটাকে এই সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা যাতে না হয় সেটার জন্য এটা হলো সবচেয়ে ভালো পদ্ধতি। সেটা কবে আসবে কিনা আমি জানি না, কিন্তু আমি মনে করি যে স্বার্থ যেখানে আছে সেখানে কিন্তু সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়াই উচিত, এটাকে রেখে পাশে। আমাদের যেখানে স্বার্থ আছে মনে করবো আমরা, পাকিস্তানের তো স্বার্থ অবশ্যই আছে, আমাদের যেখানে স্বার্থ আছে সেটুকু আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যাব। নেক্সট আর কিছু না হলে আমরা চাটা খেতে পারি এখন নাকি? আমি আমি দা বিজনেস স্ট্যান্ডার্ড থেকে বলতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে দর্শকের সাথে আপনার হয়েছে, ওই জায়গায় কি আমাদের যে বাংলাদেশ থেকে যিনি হত্যা করে পালিয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ফিরে আনার জন্য না, আমি কোনো কথা বলি না, কিন্তু আমি তো বলেছি আগে যে আমি এটা নিয়ে কোনো কথা বলি না। যে আমরা দেখি যে ভারতের পলিটিক্যাল বা সরাসরি বাংলাদেশের একটা সার্বভৌম দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে হস্তক্ষেপ করে, আপনারা এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ কাউকে জানান না, জাতিসংঘকে না ইন্ডিয়াকে। এখন কেন আপনারা তো চুপ কেন? আপনারা কোথাও ভয় পাচ্ছেন? এইটা আসলে বিষয়টা আমি আপনাকে বলি, আমরা বিশ্বাস করি যে অভ্যন্তরীণ ব্যাপারে কারণ নাক গলানো উচিত না। আমরা কিন্তু যখন সামনাসামনি যখন আমরা কথা বলি, আমরা কাগজে হয়তো লিখি না, এটা কিন্তু আমরা সবসময় বলি যে এই ধরনের বিষয়ে এই ধরনের স্টেটমেন্ট নিতান্ত অনাকাঙ্ক্ষিত। কেন? যখন আমরা প্রতিবাদ একেবারে করি তা তো ঠিক না। এই কী নাম,
অমিত শাহের বক্তব্যের আমরা খুব শক্ত প্রতিবাদ করেছি, ওপেনলি কন্ডেম করেছি। আর চেয়ে বেশি আর কি করা যায়? আর কিছু? থ্যাংক ইউ। এই তো খুব কঠিন প্রশ্ন আসেনি, আমি মানে উত্তরে যেতে পেরেছি মনে হয়। এই কোনো চা নাস্তার ব্যবস্থা রাখো নাই? হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ফোন, কার ফোন নিচ্ছি? ওই আমার ফোন করুন, আমার ফোন কি আনি নাই?